এখন একটা সবচেয়ে বড় সমস্যা দেখা দিচ্ছে হলো জিনিসপত্রের দামের একটা উদ্যোগ। আপনি যদি দেখেন এবার এই দামের উদ্যোগের ভিতরে দুইটা তিনটা আইটেমের মধ্যে বেশি দেখা দিচ্ছে। একটা হলো আপনার এই যে সয়াবিন তেল, আর একটা হচ্ছে আলু, আর একটা হচ্ছে পেঁয়াজ। সয়াবিন তেলের ক্ষেত্রে কিন্তু আগে যে ট্যাক্স ছিল ওই ট্যাক্সটাকে 5% আনা না, আগে যদি 30-40% ছিল ওটা 5% আনা হচ্ছে। তারপরেও কিন্তু এই সয়াবিন তেলে মাঝে মাঝে দেখা যায় যে 2 লিটারের বোতল একটা পাওয়া যাচ্ছে না, 5 লিটারটা পাওয়া যাচ্ছে। এটা অনেকে বলে, আমাদের বিজনেসম্যানরা বলবে যে তারা এটা বিদেশে দাম বেড়ে গেছে বা আমাদের দেশের দাম, কিন্তু সাধারণ জনগণ বা আপনারা বা আমরা তো এটা বুঝতে চাই না। আমরা তো চাই যে কম দামে দাম কেন বাড়বে। আমাদের আগে 80 টাকায় $1 প্রায় 80 টাকার মতো ছিল, এখন যদি 120 টাকার মতো হয়ে গেছে, এও একটা সমস্যা রয়ে গেছে। তারপরে আলু, আপনারা জানেন আমাদের কৃষকরা এই এলাকায় অবশ্য খুব একটা বেশি আলু চাষ হয় না। কৃষকরা কিন্তু গত 2 বছর ভালো প্রফিট করছে, এর আগে কিন্তু প্রায় 5 বছর তারা কিন্তু লস করছে। যে সময় তারা লসে ছিল সেই সময় কিন্তু আলুর দামও খুব কম ছিল, সেই সময় আমরা কৃষকের পাশে দাঁড়াইনি। আমরা সেসব বিভিন্ন পন্থা অবলম্বন করতে চেয়েছি কিভাবে কৃষক কেন কিছুটা উপকৃত হয়। বাট গত 2 বছরে আলুর দামটা বেশ বেড়ে গেছে এবং কৃষকরা যতটা প্রফিট না পেয়েছে, এই যে মধ্যস্বত্বভোগীরা কিন্তু এটা ফলটা বেশি ভোগ করছে। আলুর দামটা আদারওয়াইজ একটু অসহনীয় পর্যায়ে চলে গেছে। এটা কিভাবে করা যায়, অবশ্য আলুর সিজনও প্রায় চলে আসছে, হয়তো আরো 15-20 দিন পরে অবশ্য নতুন আলু আসলে হয়তো এই আলুর দামটা হয়তো একটু কমবে। এখন যেই হারে কৃষক আলু চাষ শুরু করছে, আমার মনে হয় আগামী বছর আবার কৃষক লসে চলে যায় কিনা আল্লাহ জানে। যেহেতু এবার অন্য ফসল বাদ দিয়ে কৃষক আলু চাষের দিকে ধাবিত হচ্ছে, তারা ভুট্টা বা গম বা অন্যান্য রবি শস্যের দিকে না দিয়ে এদিকের দিকে যাচ্ছে। এটা একটা মানে, যেহেতু কৃষকের বলে লাভ নাই, কৃষক যাবে ওই জায়গায় যেখানে তার প্রফিট বেশি। যেহেতু এখন সে প্রফিট আলুতে পাচ্ছে এদিকে যাচ্ছে, যেহেতু আগামী বা যদি আলুতে আমরা লস খায় সে সময় আবার তারা অন্য ফসলের দিকে যাবে। জনগণ তো একটা অসহনীয় পর্যায়ে আছে, সমস্যা হচ্ছে তাদের। পেঁয়াজ, এটাও একটা সমস্যা। এখন হলো পেঁয়াজ আবার আমাদের যে দেশি পেঁয়াজ, এটা বপন শুরু হয়েছে, তারপরে এটা বের হইতে অনেক সময় যাবে। যদিও আবার মুড়ি পেঁয়াজ একটা যেটা আছে ওইটা কিন্তু বাজারে আসা শুরু হয়েছে, তবু পেঁয়াজটা যতটা না, অন্যান্য জিনিসের দাম, এই দুইটা জিনিসের দাম একটু অসহনীয় পর্যায়ে চলে গেছে। কিন্তু সরকারের তরফ থেকে একটা চেষ্টা করা হইতেছে রোজার ভিতরে দামটা যেন একটা স্টেবল থাকে। আপনারা জানেন যে অন্যান্য দেশে যেমন ঈদ বা এই 25শে ডিসেম্বর খ্রিস্টানদের, তারপরে আবার পূজা পার্বণ, এই সময় জিনিসপত্রের দাম কমে যায়। রোজার সময় অন্যান্য দেশে দাম কমে যায়, আমাদের দেশের হলো উল্টা। আমাদের দেশের বিজনেসে দেখবেন ওই সময়গুলি দামটা বাড়ায় দেয়। আমরা ধর্মকর্ম সবাই করতেছি, বাট এই ক্ষেত্রে আমরা জানি কি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা জিনিসপত্রের দাম ওই সময় বাড়ায় দিই। অন্যান্য দেশে কিন্তু এই সময় এই রোজার সময় দাম কমায় দেয়। তারপরে এই 25শে ডিসেম্বর খ্রিস্টানদের উৎসব, এই সময় তারা দাম কমায় দেয়। এই দুর্গা পূজার সময় তারা দাম কমায় দেয়, আর আমাদের কিন্তু দাম আমরা বাড়িয়ে দিই। বাট এটা করার কোনো কিছু নেই, একটা আমাদেরই হয়ে গেছে। বাট আমাদের এই যে একটা অভ্যাস হয়ে গেছে, এটার থেকে মনে হয় আমরা একটু সরে আসা উচিত। আগস্ট মাসে পরে আমাদের অনেক থানা থেকেও হাতিয়ার কিন্তু অনেক লুট হয়ে গেছে। আমাদের কিন্তু একটা অস্ত্র অভিযান চলছে, কিন্তু আমাদের এই পরিমাণ অস্ত্র উদ্ধারের আমরা আশা করছিলাম, কিন্তু ওই পরিমাণ অস্ত্র কিন্তু উদ্ধার হয় নাই। এটা আমি পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনীর সদস্যদের বলি, এইগুলি কিন্তু আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব এইগুলি উদ্ধার করতে হবে। এইগুলি উদ্ধারের সাথে সাথে কিন্তু একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু যোগাযোগ হয়ে গেছে। যদি অস্ত্রগুলি অবৈধ অস্ত্র যাদের কাছে আছে, তারা যদি এটা বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করতে পারে, এই জন্য আপনারা কিন্তু সবসময় সজাগ থাকবেন এই অস্ত্রগুলি কত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করার জন্য। এখানে আমার সাথে এই যে নেভেল কমান্ডার আছে, সেনাবাহিনীরও আছে, এরাও কিন্তু এটার সাথে জড়িত, এরাও কিন্তু চেষ্টা করতেছে এই অস্ত্রগুলি কিভাবে তাড়াতাড়ি উদ্ধার করা যায়। এই সংখ্যাটাও কিন্তু একটু বেড়ে গেছে। কোনো কিছু হলেই
আপনারা আইন আপনারা নিজের হাতে তুলে নিচ্ছেন। এতে কিন্তু অনেক জায়গায় কিন্তু নিরহ কিছু লোক মারা গেছে। যদি কোনো কিছু কেউ অন্যায় করে বা কোনো কিছু হয়, তাকে আইনের হাতে আপনারা সোপর্দ করেন। যদি আপনারা আইনের হাতে সোপর্দ করেন, এটাই কিন্তু আপনার কাজ। কিন্তু আপনি কিন্তু তার বিচার করার ক্ষমতা নেই। আর আইন প্রয়োগকারী সংস্থা যদি সে দোষী হয়, তারা কোর্টে দিবে এবং আমাদের বিচারকরা তার যেই অপরাধ করছে অপরাধের শাস্তি দিবে। কিন্তু আমরা কেউ নিজের হাতে আইনটা যেন তুলে না নাই, এই দিকে কিন্তু আমাদের সবাই একটু খেয়াল রাখতে হবে। আরেকটা হলো, একের পরে কিন্তু অনেক শীর্ষ সন্ত্রাসী কিন্তু জামিন পেয়ে যাচ্ছে। যেহেতু যারা জামিন পেয়ে গেছে তাদের কিন্তু আটকানো সম্ভব না, যেহেতু এরা 20 বছর 25 বছর এক একজন জেলে ছিল। তারা এখন ওই 20-25 বছর জেল খাটার পর বের হয়ে যাচ্ছে, তারা আইনি প্রক্রিয়ায় কিন্তু বের হচ্ছে। এই জন্য তারা যদি বের হয়ে এসে সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে ভালো, কিন্তু যদি তারা কোনো সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তবে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো তাদের আইনের আওতায় নিয়ে নেওয়ার জন্য। এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। আমাদের কিন্তু এই বাহিনীগুলির যে থাকা এবং খাবার, আপনাকে আমি অন্যান্যদেরও যারা আছেন তাদেরও বলবো সিভিলের দেশে, তাদের কিন্তু আরো উন্নত হওয়া দরকার। এদের থাকা এবং খাবার মান অনেকটাই নিম্নমানের। এদের থাকার একটু আরো ভালো করা দরকার, তাদের এই খাবারের মানও আরো ভালো করা দরকার। এইগুলি ক্ষেত্রে আমি যারা আপনারা এখানে আছেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এইগুলির দিকে একটু খেয়াল রাখবেন। আপনাদের আন্ডার কমান্ড যারা আছে তাদের এই জিনিসগুলির দিকে একটু খেয়াল রাখার জন্য। জেলা সাহেবদের বলবো, আপনাদের এখানে যারা কয়েদি হিসাবে যাচ্ছে বা যেই জায়গাতে যার যেটা প্রাপ্য ওইটাই শুধু দিবেন, এক্সট্রা কাউরে কোনো কিছু দিবেন না। আর আপনাদের যে খাবার মানটা কিন্তু উন্নতি করতে হবে। আপনাদের তাদের যে কম্বল টম্বলের কোয়ালিটি এইগুলো কিন্তু একটু বাড়াতে হবে, যদি কোয়ালিটি যেন একটু বাড়ে। তারপরে আমাদের যে মাদকের আছে, মনে আমার সামনে মনে বসা আছে, মাদক কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা। আমি বিজেপিতে এসব আমি বিজি ছিলাম, একটা কথা বললাম যে তোমরা এই ফেন্সিডিল 100 টাকা খেয়ে হয়তো ছেড়ে দিচ্ছ, বাট এই ফেন্সিডিলটা যেসব তোমার ছেলে বা তোমার ভাই খাবে, সেই সময় তুমি বুঝবা যে এই 100 টাকা আমি কেন নিচ্ছিলাম, এই ফেন্সিডিলটা কেন আমি ছাড়ছি। এই মাদকের প্রবণতাটা কিন্তু খুবই বেড়ে গেছে। মাদক পরিদপ্তরকে আমরা কিন্তু হাতিয়ারও দিচ্ছি, কিন্তু এই হাতিয়ার দেওয়া হচ্ছে এই কারণে যে মাদক নিয়ন্ত্রণ করার জন্য। এই মাদক নিয়ন্ত্রণের জন্য আপনারা সবাই একটু সহযোগিতা করবেন। আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মটা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন। এবার আমি যে হুজুরদের বলবো, আপনারা মসজিদে খুতবার সময় আপনারা এইগুলি উপরে একটুখানি বেশি আলোকপাত করবেন। এটার উপরে আর একটু হলো ঘুষ, ঘুষের উপরে একটু বেশি আলোচনা করবেন। আমার মনে হয় যদি ঘুষটা উঠে যেত, আমার মনে হয় সব দেশের সমস্যার সমাধান হয়ে যেত। ঘুষ হলো আমাদের সবচেয়ে বড় ব্যাধি। আমাদের সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে হলো ঘুষ। প্রতিটা জায়গায় ঘুষ, প্রতিটা পদক্ষেপে ঘুষ। এটা যদি যতদিন পর্যন্ত এটা না কমে আসবো, আমার এই বক্তৃতা, আমাদের এই আয়োজন কোনো কাজে দিবে না। এটা কোনো কাজে দিবে না। আপনাদের মন মানসিকতা সব চেঞ্জ করতে হবে। এই যে হারাম খাওয়ারটা না, এই হারাম খাওয়ার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে যাচ্ছে, আমরা ওদিক হারামের পয়সা পকেটে নিতেছি, কোনো লাভ হবে না। হারামের পয়সা পকেটে রেখে নামাজ পড়লে হুজুররা বলতে পারবে নামাজ কবুল হয় কি কবুল হয় না আমি জানি না, আল্লাহ হচ্ছে কারটা কবুল করবে কেউ জানে না, আল্লাহ কবুল করার মালিক হলো উনি। বাট আমার মনে হয় আল্লাহ এই ক্ষেত্রেও আমার মনে তাকে ছাড় দিবেন। এই জন্য আপনারা অনুরোধ করব, এই ঘুষ বাণিজ্য থেকে আপনারা সবাই সরে আসতে হবে। আর আমি আরেকটা অনুরোধ করবো আমাদের সাংবাদিক ভাইকে, আমারও ক্ষেত্রে যদি কোনো ঘুষের পান আপনারা আমারে বলেন। আমারও ক্ষেত্রে যদি কোনো ঘুষের আলামত পান আপনারা আমারে বলবেন। আর আরেকটা জিনিস হলো, এই পুলিশ ডিপার্টমেন্ট, বিডিআর, এইগুলিতে দেখা যায় যে একটা ভর্তি বাণিজ্য, পোস্টিং বাণিজ্য, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। কোনো এই যে কনস্টেবল নিয়োগ করা হলো বা এসআই নিয়োগ করা হলো, এখানে আইজি সাহেব আছে, অন্যান্য, আপনারা একটা এক্সাম্পল দিতে পারবো কিনা আমি কারোর জন্য রিকোয়েস্ট করছি,
একটা যদি এক্সাম্পল দিতে পারে, কারোর জন্য আমি রিকোয়েস্ট করতে যাই, তারে এই ছেলেটা তুমি নিয়ে নাও বা এই এসআইটা তুমি নিয়ে নাও। যদি আমার এখান থেকে যদি রিকোয়েস্ট না যায়, তো নিচের লেভেলে তো আর কারোর রিকোয়েস্ট দেওয়া উচিত না। আপনারা একেবারে তদবির ছাড়া আপনারা এই কাজ করে যাবেন। তো এখানে আরেকটা যে সমস্যা হচ্ছে, আমাদের এখানে অনেক রাজনীতি নেতারাও আছে, আমার বাহিনীর অনেক সদস্যরা তারা হলো কে ভবিষ্যতে আসবে তার এই তেল দেওয়া শুরু করে দিচ্ছে, যে ঠিক আছে তাদের এই তেল দেওয়া কিন্তু শুরু করে দিচ্ছে। আমি বলবো যে আপনারা যে যাদের তেল দেওয়া শুরু করে দিচ্ছেন, যে সময় আবার তারা পাওয়ার আসবে সেই সময় দেখবেন আপনার তেল শেষ হয়ে গেছে, আরেকজনের তেল দিয়ে আগায় গেল। এই আপনার তেলটা আপনারা রিজার্ভ করে রেখেছেন। এখন আপনারা আমাদেরও তেল দেওয়া দরকার নাই, কারো তেল দেওয়া দরকার নেই। এই তেলটা বাজারে থাকলে জিনিসপত্রের দাম কমবে, বুঝতে পারছেন? আপনারা এই তেলবাজিটা একটু আপনাদের বন্ধ করতে হবে। আমি আবার আরেকটা ইনস্ট্রাকশন আমি দিয়েছিলাম যে সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। ডিবি হোক যে হোক, তার জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। যদি তার ড্রেস না থাকে, সে সিভিল ড্রেস এসে সে প্রথম তার আইডেন্টিটা শো করবে যে এই আমার আইডি কার্ড। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। আর কোন নিরপরাধ যেন শাস্তি না পায়, এই দিকে আপনার খেয়াল রাখতে হবে। আগে আপনারা দেখছেন যে পুলিশ বাদী হয়ে কেস দিত, 10টা হলো নাম আর 300 হলো 200 হলো বেনামি। এইটা এখন পুলিশের থেকে চলে গেছে আপনার মানে সিভিলে। এখন আপনারা করতেছেন 10টা নাম, এই 200 100 বেনামি। এই যে এইটা করে এই যে মানে যারা দোষী না তাকে আপনারা নাম দিয়ে আমাদের কিন্তু ইনভেস্টিগেশন করতেও ডিফিকাল্ট করতেছেন, এবং অ্যাকচুয়াল কালপিটও কিন্তু বের হয়ে যাবে। এই জন্য আমরা আইজি মহোদয়কে আমরা ইনস্ট্রাকশন দিছি, যারা ভুয়া মামলা করবে তাদের এগেইনস্ট অ্যাকশন নেওয়ার জন্য। ভুয়া মামলাকারীদের আমরা কোন অবস্থায় ছাড় দিব না, সব ভুয়া মামলাকারীদের আমরা আইনের আওতায় আনব। আর এর সাথে সাথে আরেকটা যে দোষী সেও ছাড় পাবে না, কোন দোষীকেও ছাড় দেওয়া হবে না। বুড়া বয়সে তো আর ওই ট্রাফিক ডিউটি করা যায় না। এই যে আমাদের ট্রাফিক বাইরে আছে, ওখানে অনেকে আমি দেখলাম দেশে আছে, ট্রাফিক ডিউটি কিন্তু খুবই কষ্টসাধ্য। তারা এই 8 ঘন্টা ডিউটি করে, কিন্তু তাদের জন্য কোনো বাথরুম বা টয়লেট কোনো ফ্যাসিলিটি নেই, তাদের খাওয়ার ওরকম কোনো ভালো ফ্যাসিলিটি নেই। এগুলি কিন্তু সাধারণ পাবলিক বুঝতে চায় না, তারা চাই রাস্তাটা ক্লিয়ার থাকে। এই জন্য আমরা বাইরে দিয়েও কিছু লোক নিতে চাচ্ছি, এবং এই লোকদের দিয়ে যদি এই কমিউনিটি পুলিশ দিয়ে যদি দরকার হয়, আমরা এই খুলনায়ও আমরা এটা চালু করি। রাজনীতি নেতারা তো একটা ছোটকাল থেকে প্র্যাকটিস করে বক্তৃতা দিলে গলা ফাটিয়ে, কিন্তু আমরা যে অরাজনীতি, এই জন্য আপনারাও সবাই এখানে যারা আছেন, মানে আমার অন্যান্য ভাই বাদে আমাদের সরকারি কর্মচারীরা, আপনারাও এখন কিন্তু আপনারাও কিন্তু অরাজনীতি, কোন রাজনীতির সাথে আপনারা জড়িত হবেন না। আপনারা ফ্রিলি যেটা সত্যটাই এস্টাবলিশ করার জন্য আপনারা চেষ্টা করবেন। এখন আজকাল দেখা গেছে যে মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট ব্যবহার করে কিন্তু অনেক বেড়ে গেছে, দুর্নীতি প্লাস সাথে সাথে আইন শৃঙ্খলা অবনতি, এগুলি দিয়ে অনেক সময় হচ্ছে। আপনারা এই মোবাইল ফোন, ইন্টারনেট এইগুলি যারা ভালোভাবে ব্যবহার করে না, ওই দিকে আপনার একটু খেয়াল রাখতে হবে। তারপর আমি এখানে সাংবাদিক ভাইরা আছে, তাদের একটা আমি অনুরোধ করব, আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু মিথ্যা ঘটনা দিয়ে সাজে অনেক সময় অনেক কিছু প্রচার করছে। এটা কিন্তু আপনারাই পারেন সত্য ঘটনাটা প্রকাশ করে এটারে প্রতিবাদ করা। আপনারা যদি এই সত্য ঘটনাটা প্রকাশ করে ওদের কিন্তু মুখে আপনারা চুনকালি দিতে পারেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন, যেখানে যা ঘটছে আপনারা প্রকাশ করেন, এতে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। সত্যিটা প্রকাশ করেন, তবে এই যে পার্শ্ববর্তী জায়গায় যে অসত্যগুলি যে প্রকাশ করছে, এটা কিন্তু ফুটে উঠবে। আপনারা জানেন বিদেশি অনেক মিডিয়া যে বলছে যে পার্শ্ববর্তী দেশগুলিতে অসত্য জিনিস কিন্তু দিন দিন প্রকাশ করেই চলছে। এই জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সত্য ঘটনাটা প্রকাশ করেন, যেটা হয়েছে ওইটা প্রকাশ করেন। কিন্তু যদি আপনাদের ভিতরে যদি কোনো রকমের মিথ্যা ঘটনা প্রকাশ হয়ে যায়, তো কিন্তু এটা দেশের জন্য কিন্তু একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। অনেক সময় দেখবেন গুজব এবং অপপ্রচার এটা কিন্তু হচ্ছে,
কিন্তু এই গুজব এবং অপপ্রচারের ক্ষেত্রে আপনাদের একটু সজাগ থাকতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীদের জন্য বলবো, যেন কোনো অবস্থায় যেন গুজব এবং অপপ্রচার যেন না হয়। এতে আমাদের এই অন্যান্য ভাইয়েরা যারা আছে, মিডিয়া আছে, তারাও কিন্তু আপনাদের সাহায্য করতে পারে। এই যে অনেক সময় অনেকে বলছে যে এই যে আমাদের দুর্গাপূজার সময় এই হবে সেই হবে, আমার মনে হয় এত ভালোভাবে দুর্গাপূজা অনেক বছরে হয়েছে কিনা আমি জানি না। এবার কিন্তু আমার মতে দুর্গাপূজাটা কিন্তু খুবই ভালোভাবে হয়েছে, বাট ছোটখাটো যেই ঘটনাই ঘটছে ওইটা সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি। 16ই ডিসেম্বর আমাদের বিজয়ের দিন, এটা যেন আমরা সবাই ভালোভাবে পালন করতে পারি, এই জন্য আপনারা সবাই সক্রিয় থাকবেন। এবং এবার আমাদের মানে এই বিজয় দিবসটাকে উদযাপনের জন্য আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে আমাদের বিধি সাহেবদের অলরেডি কমিশনার সাহেবদের অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিতে, বিভিন্ন জায়গায় যেন বিজয় মেলা টেলা করার জন্য আপনারা সবাই ভালোভাবে করবেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো। আপনারা কারো কথায় কান না দিয়ে আপনারা অ্যাকচুয়াল যেটা হচ্ছে এই দিকে খেয়াল রাখবেন।